গল্পের শুরুতেই 2009 সাল দেখানো হয়। সেখানেই আমাদের গল্পের নায়িকা জিঙ্ক ওর বাবার সঙ্গে একসাথে স্কুলে যাচ্ছিল। জিঙ্ক ওর বাবাকে জিজ্ঞাসা করে যে আজকে তুমি চোনবুড়িতে যাবে তাই না? জিঙ্কের বাবা বলে যে হ্যাঁ, ওখান থেকে আমি তোমার জন্য অনেক উপহার নিয়ে আসবো। এটা শুনে জিঙ্ক অনেক খুশি হয়ে যায়। এরপর জিঙ্কের স্কুল চলে আসলে জিঙ্ক গাড়ি থেকে নেমে যায় আর ওর বাবাকে টাটা দিতে দিতে বলে যে তুমি সাবধানে যেও। স্কুলের একটু ভেতরে ঢুকে গিয়েই জিঙ্ক পেছনে তাকিয়ে দেখে যে ওর বাবা গাড়িটা নিয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ জিঙ্ককে স্বাভাবিক দেখতে লাগলেও কিছুক্ষণ পরই জিঙ্ক অনেক তাড়াহুড়ো শুরু করে আর স্কুলের মধ্যে দৌড়াদৌড়ি করে। এরপরে একেবারে সমস্ত টিচার স্টুডেন্টদের থেকে লুকিয়ে ও স্কুলের পাঁচিল ছিল সেটা টপকে বাইরে বেরিয়ে আসে। ওখানে জিঙ্কের জন্য অনেকক্ষণ আগে থেকেই একটা গাড়ি দাঁড়িয়েছিল। জিঙ্ক তখন তাড়াতাড়ি করে সেই দাঁড়িয়ে থাকা গাড়িটার ভেতরে ঢুকে পড়ে আর পাশে বসে থাকা লোকটার দিকে তাকাতে ও খুব ভয় পেয়ে যায়। আসলে এটাই হচ্ছে আমাদের গল্পের নায়ক, যার নাম পাম। জিঙ্ক আর পাম ছোটবেলা থেকে একে অপরের ভীষণ ভালো বন্ধু আর ওরা আসলে বেস্ট ফ্রেন্ড। রাস্তার উল্টো দিক থেকে ওরা ফলো করতে থাকে রাস্তা থেকে জিঙ্কের বাবার গাড়িটা যাচ্ছে কিনা। ওরা যখনই ওই গাড়িটাকে দেখতে পায় দুজন মিলে একসাথে জিঙ্কের বাবার গাড়িটাকে ফলো করা শুরু করে। আসলে জিঙ্ক তার বাবাকে সন্দেহ করছে। জিঙ্ক মনে করে যে ওর বাবার নিশ্চয়ই অন্য কোনো জায়গায় অ্যাফেয়ার রয়েছে আর সেটা জিঙ্ক আর ওর মাকে না জানিয়ে এইসব চালিয়ে যাচ্ছে। সেই কারণেই আজকে লুকিয়ে লুকিয়ে জিঙ্ক ওর বাবাকে ফলো করে দেখতে চায় যে আসলে এই বিজনেস ট্রিপের নাম করে ওর বাবা মাঝে মাঝে কোথায় যায়। কিন্তু পাম সবসময় জিঙ্ককে বোঝাতে থাকে যে আঙ্কেল এরকম মানুষ নয়, আঙ্কেল তো অনেক ভালো, সে কেনই বা জিঙ্ক আর ওর মাকে ঠকাতে যাবে। সেই সময় রাস্তাতে একটা গাড্ডা পড়ে যাওয়ায় জিঙ্কের হাতটা একেবারে পামের মেইন পয়েন্টের ওপর পড়ে। এই ব্যথা পেয়ে তো পামের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় আর পামের এই অবস্থা দেখে জিঙ্কও অবাক হয়ে যায়। হঠাৎ করে সেই সময় জিঙ্ক আর পাম ভীষণ অবাক হয়ে যায়, কারণ যে রাস্তাটা দিয়ে চোনবুড়ি যেতে হয় সেই রাস্তাটা ছেড়ে বাঁ দিকের রাস্তায় জিঙ্কের বাবা চলে যাচ্ছে। ওরা তখন জিঙ্কের বাবাকে সেই রাস্তাতেই ফলো করতে থাকে আর দেখা যায় ওইটা আসলে এয়ারপোর্টের রাস্তা, সুবর্ণভূমি এয়ারপোর্ট। এইভাবেই জিঙ্কের বাবাকে ফলো করতে করতে ওরা দুজনেই এয়ারপোর্টে চলে আসে। সেই সময় জিঙ্কের বাবা প্লেনের টিকিট কাটছিল। জিঙ্ক বলে যে আমি ঠিকই ধরেছিলাম, তার মানে আমার বাবা আমাকে ঠকাচ্ছে। পাম বলে হতে পারে আঙ্কেলের কোথাও একটা কাজ রয়েছে। জিঙ্ক বলে তুই আমাকে এক্ষুনি কিছু টাকা ধার দে। এরপরে এটিএম থেকে বেশ কিছু টাকা ওরা তুলে নেয়। সেই সময় জিঙ্ক বলে যে এই ধার দেওয়া টাকাটা আমি তোকে পরে ফিরিয়ে দেব। পাম বলে এতদিনে হয়তো কয়েক কোটি টাকা হয়ে গেছে। মানে প্রত্যেকবারই জিঙ্ক এইভাবে টাকা ধার নেয় আর একবারও শোধ করে না। সেই সময় জিঙ্ক বলে যে তোকেও আমার সঙ্গে যেতে হবে, যেটা শুনে পাম ভীষণ অবাক হয়ে যায়। ওরা দুজন জিঙ্কের বাবাকে ফলো করতে করতে একেবারে চিয়াংমাইতে চলে আসে। সেখানেই জিঙ্কের বাবা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে চলে আসে। আসলে এগুলো থাকার অ্যাপার্টমেন্ট। এখানেই একটা অ্যাপার্টমেন্টের দরজা নক করতে দরজা খুললে জিঙ্কের বাবা সেই ঘরে চলে যায় আর এটা দূর থেকে ওরা দুজনে লক্ষ্য করে। সেই সময় জিঙ্কের তো খুবই জানতে ইচ্ছে করছে যে ভেতরে আসলে কে রয়েছে, জিঙ্কের বাবা এখানে কি করতে এসেছে, ভেতরে কী সব কথাবার্তা চলছে, কিন্তু কোনোভাবেই ওরা বাইরে থেকে কিছুই শুনতে পাচ্ছিল না। সেই সময় প্ল্যান করে ওরা পাশের থাকা অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে যায়। সেই সময় ওখানে এক মহিলা সেই অ্যাপার্টমেন্ট ক্লিন করছিল বলে আওয়াজে ওদের দুজনকে দেখতে পায় না। ওই মহিলা বেরিয়ে গেলে দেখা যায় ওরা দুজনে ওয়ার্ডরবের ভেতরে লুকিয়েছিল। এরপর জিঙ্ক শোনার চেষ্টা করে যে ভেতরে আসলে ওরা কি কথা বলছে বা কেই বা আছে, কিন্তু এত কিছু করার পরেও জিঙ্ক কিছুই শুনতে পাচ্ছিল না। পাম সেই সময় ওখানে থাকা যে টিভিটা ছিল সেটা সরিয়ে দেয় আর ওখানেই দেওয়ালে একটা ইলেকট্রিকের ছোট ফুটো ছিল, সেখান থেকেই শোনার চেষ্টা করতে থাকে। পাম সেই সময় ওই ঘর থেকে এমন কিছু আওয়াজ শুনতে পায় যেটা শুনে ও নিজেই ভীষণ অবাক হয়ে যায়। পাম বলে যে তাড়াতাড়ি এখান থেকে চল, কেউ এসে পড়লে বিপদ হয়ে যাবে। জিঙ্ক তখন ছুটে গিয়ে ওদের কথা শুনতে চাইলে পাম জিঙ্ককে আটকায়। পাম বলে আমি তো তোকে বললাম শোনার মতো কিছুই নেই, তাহলে তুই কেন জোর করছিস? জিঙ্ক বলে কেন, আমি শুনলে কি হবে? এই প্রশ্নের কি উত্তর দেবে পাম সেই সময় বুঝতে পারছিল না। আসলে পাম শুনতে পেয়েছিল জিঙ্কের বাবা কোনো এক মহিলার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে। পামের এই চুপ করে থাকাটা জিঙ্ক বুঝতে পারে, তাই জিঙ্ক ভীষণ ইমোশনাল হয়ে যায় আর তারপর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। ওখান থেকে ওরা দুজন মিলে আবারও প্লেনে উঠে যায় ফেরার জন্য। এই সময় জিঙ্ক বলে যে আমার মনে হয় আমার মাকে সমস্ত কিছু বলে দেওয়া উচিত, তাতে করে ওদের দুজনের ডিভোর্স হয়ে যাবে।
পাম বলে, তুই কি জানিস আমার মা বাবার যখন ডিভোর্স হয়ে গিয়েছিল তখন আমি 1 সপ্তাহ টানা কান্না করেছিলাম। তার থেকে বরং ভালো তুই তোর মাকে সত্যি কথাটা বলিস না, তাতে করে ওরা দুজনে একসঙ্গে থাকবে। জিঙ্ক এতটাই বেশি ভেঙে পড়েছিল যে ও ভীষণ কান্না করছিল আর দুঃখ করে করে ওর মা আর বাবার কথাগুলোই পামকে বলছিল। পাম সেই সময় জিঙ্কের হাতটা শক্ত করে ধরে। পাম বলে, একটা কথা তুই জেনে রাখিস, তোকে কেউ ভালোবাসুক বা না বাসুক আমি তোকে সবসময় ভালোবাসবো। কথাটা শুনেই জিঙ্ক মুখের চাদরটা সরিয়ে ফেলে আর পামকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। আর পাম সেই সময় ওকে সান্ত্বনা দিতে থাকে। জিঙ্ক বলে, তুই যে আমাকে এক্ষুনি বললি তুই আমাকে ভালোবাসিস, এটা কেমন ভালোবাসা? এই প্রশ্নে খুব অবাক হয়ে যায় পাম আর ও জিঙ্ককে ছেড়ে দিতে চাইলে জিঙ্ক বলে, আগে আমার প্রশ্নের উত্তর দে, তারপর আমি তোকে ছাড়বো। পাম বলে, আমি তোকে সত্যি ভালোবাসি জিঙ্ক, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। কথাটা শুনে জিঙ্কের মনটা যেন খারাপ হয়ে যায়। জিঙ্ক যে শুধু পামের বন্ধু হয়ে থাকতে চায় না সেটা জিঙ্কের মুখ দেখেই বোঝা যায়, কিন্তু জিঙ্ক নিজের মনের ভেতরে থাকা ফিলিংসের কথাটা পামকে জানতে দেয় না। পাম বলে, সব থেকে ভালো জিনিস কি জানিস? বন্ধুত্বের মধ্যে কখনো ব্রেকআপ হয় না। জিঙ্ক সেই সময় পামের দিকে তাকিয়ে মৃদু হাসতে থাকে আর নিজের চোখের জল লুকানোর জন্য জিঙ্ক ওখান থেকে উঠে যায় আর দূরের একটা ফাঁকা সিটে বসে পড়ে, যেটা দেখে পামের প্রচণ্ড অবাক লাগে। পামও সেই সময় ভীষণ স্যাড হয়ে যায়। বোঝা যায় যে পামও কিন্তু জিঙ্ককে ভালোবাসে, কিন্তু নিজের মনের কথাটা বলার সাহস পায়নি। এরপর স্কুলে কিছু মেয়েদের স্পোর্টসের জন্য তৈরি হতে দেখা যায়। সেই সময় একটা মেয়েকে ওপরতলা থেকে পাম সেই সময় চিয়ার করছিল যে তুমি ঠিক পারবে। সেই সময় পামের পাশে এসে জিঙ্ক ওকে আরও বেশি করে উৎসাহ দিতে থাকে। পাম বলে, কী রে, তুই আজকাল আমার সঙ্গে ঠিক করে কথা বলিস না? জিঙ্ক বলে, সেটা তো আমার ইচ্ছে। তারপরে আবার হাসতে হাসতে বলে, তোর সঙ্গে আমি কথা না বলে থাকতে পারি বুঝি? পাম বলে, 2 দিন কথা বলিস নি তাই জিজ্ঞাসা করলাম। জিঙ্ক সেই সময় পামের কানে কানে বলে, আমি লুইসের সঙ্গে ডেটে যাচ্ছি। যেটা শুনে পাম অনেক অবাক হয়ে যায়। পাম বলে, আমার মনে হয় না লুইস তোকে পাত্তা দেবে বলে। জিঙ্ক বলে, সে তুই যাই ভাবিস না কেন, যাই হয়ে যাক তোর আর আমার বন্ধুত্ব তো একই থাকবে তাই না? আমাদের তো আর কোনোদিনও ব্রেকআপ হবে না। কথাটা শুনে পাম সেই সময় হাসে। জিঙ্ক সেই সময় ওখান থেকে চলে যায়। পাম দেখতে পায় যে জিঙ্ক সেই লুইস নামের ছেলেটার সঙ্গেই একসাথে যাচ্ছে, যেটা দেখে পাম যেন কিছুতেই সহ্য করতে পারছে না। পাম তো সেই সময় বিশাল রেগে যায় আর লুইসকে মারার জন্য একটু একটু করে আসতে থাকে। তারপর লুইসের হাতে থাকা গিটার দিয়ে লুইসকে ভীষণ জোরে মারে, যেটা দেখে জিঙ্ক তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। আসলে এই পুরোটাই ছিল পামের কল্পনা। ও মনে মনে চাইছিল লুইসকে তো পিটিয়ে ভর্তা বানিয়ে দিই, কিন্তু কিছুতেই সেটা করতে পারেনি। তার পরিবর্তে পামকে এখন নিজের ভালোবাসাকে অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করতে দেখতে হচ্ছে। এরপরে ঘটনা চলে আসে 2019 সালে, যেখানে পাম আসলে নিজের জীবনের গল্প মানে জিঙ্কের প্রতি ওর ভালোবাসার গল্প ওর বাকি 3 বন্ধুকে শোনাচ্ছিল। আজকে এই সমস্ত বন্ধুরা এসেছে ওদেরই ক্লাসমেটের একজনের বিয়েতে। ওই বিয়েরই যে স্টেজ ছিল ওখানেই জিঙ্ক গান গাইছিল, আর জিঙ্কের গলার ভয়েসটা এতটাই খারাপ যে ওখানে কারোরই ওর গান শুনতে ইচ্ছে করছিল না। পামের সাথেই যে বাকি আরও 3 বন্ধু রয়েছে তারা সবাই নিজেদের জীবনে ফ্রেন্ড জোন হয়ে গেছে, মানে ওরা যাকেই ভালোবাসতে গেছে সেই ভালোবাসার মানুষটা ওদেরকে ওদের জীবনে ফ্রেন্ড হিসেবেই রেখে দিয়েছে। আর এই প্রত্যেকটা বন্ধুকে আমরা নাম দিলাম বাডি 1, বাডি 2 আর বাডি 3 নামে। এই যে বাডি 1 সেই সময় বলছিল ও একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু সেই মেয়েটা ওকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে রেখেছে, আর এখন সেই মেয়েটা তো এখন অন্য একজনকে বিয়েও করতে চলেছে। আর এই দুঃখের কথাটাই সেই সময় বাডি 1 সবাইকে বলছিল। বাডি 2 বলে ও যাকে ভালোবাসে তার এক্সকে সে কিছুতেই ভুলতে পারছে না, আর তার পরিবর্তে বাডি 2কে ঝুলিয়ে রেখেছে। সবাই মিলে তখন বাডি 2কে সান্ত্বনা দিতে থাকে। বাডি 3 বলে ও যাকে ভালোবাসে সে বলেছিল গ্র্যাজুয়েশনের পরে প্রেম করবে, কিন্তু গ্র্যাজুয়েশন হয়ে গেল, পিএইচডিও হয়ে গেল, কিন্তু বাডি 3 এর সঙ্গে সে আজ অবধি প্রেম করলো না। বাডি 1 জানায় যে ওকে তো 1 বছর ধরে ফ্রেন্ড জোন করে রেখে দিয়েছে, বাডি 2কে 3 বছর আর বাডি 3কে 5 বছর। পাম বলে যে আর জিঙ্ক ওকে 10 বছর ফ্রেন্ড জোন হিসেবে রেখে দিয়েছে, যেটা শুনে বাকি 3 বন্ধু তো ভীষণ অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে 2010 সালের ঘটনা দেখানো হয়। সেই সময় পামের একটা গার্লফ্রেন্ড ছিল যার নাম পাং। সে পামের সঙ্গে ব্রেকআপ করে দিয়েছিল বিনা কারণে, আর পাম বারবার করে সরি চাইলেও সেই মেয়েটা পামকে সুযোগই দেয় না।
এরপর 2012 সালে পাম আরেকটা মেয়েকে পটাতে পারে, কিন্তু সেই মেয়েটা ফোনে দেখতে পেয়েছিল পাম আর জিঙ্কের কিছু চ্যাট। সেটা দেখার পরে সেই মেয়েটা পামের সঙ্গে ব্রেকআপ করে দেয়। এরপর 2014 সালে একটা ভীষণ ধার্মিক মেয়েকে পটাতে গিয়ে পাম তো নিজেই সাধু সেজে ফেলে, কিন্তু এবারও ওই মেয়েটার সঙ্গে আর ওর প্রেম করা হয় না। 2016 সালে পাম এখন এয়ার হোস্টেস চাকরি করে, সেখানেই এক এয়ার হোস্টেসের সঙ্গে ওর প্রেম হয়ে যায়। কিন্তু ওই যে পামের একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড রয়েছে বলে এই মেয়েটাও ব্রেকআপ করে দেয় পামের সঙ্গে। 2017 সাল দেখানো হয়, সেই সময় জিঙ্কের সঙ্গে সেই স্কুল ফ্রেন্ডের সেই লুইস, ওদের দুজনের ব্রেকআপ হয়ে যায়। আর সেই জন্য পাম জিঙ্ককে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু জিঙ্ক তো লুইসের ওপর অনেক রেগেছিল। ও লুইসের নামটাও শুনতে চাইছিল না। লুইসের স্মৃতি রয়েছে এমন সমস্ত কিছু ও ফেলে দিতে চায়। জিঙ্কের সামনেই পাম সেই সময় ওই যে লুইসের গিটার ওইটা নিয়ে গান গাওয়া শুরু করে, আর এমন একটা গান গায় যেটা শুনে জিঙ্ক সেই সময় হাসতে থাকে। আর এইভাবেই পাম সব সময় জিঙ্কের সাথে থেকেছে, যতই খারাপ ভালো যাই সময় আসুক না কেন। এরপর ওই জিঙ্ক মিউজিক স্টুডিওতে চাকরির সুযোগ পায় আর সেখানেই চাকরি করতে শুরু করে। সেই চাকরির প্রথম দিনও পাম জিঙ্ককে এখানে নিয়ে এসেছিল, তাতে জিঙ্ক কোনোভাবেই নার্ভাস ফিল না করে। জিঙ্কের চাকরি কনফার্ম হয়ে গেলে ওরা দুজনে একসঙ্গে সাইকেলিং করতে বেরোয়। পাম জিজ্ঞাসা করে, তুই সত্যি সত্যি লুইসের সঙ্গে ব্রেকআপটা করে ফেললি? জিঙ্ক বলে যে হ্যাঁ, কারণ ও আমাকে ঠকিয়েছিল আর আমি কোনো ঠকবাজের সঙ্গে থাকতে চাই না। আমি বিশ্বাস করি আমার জীবনে নিশ্চয়ই এমন একজন আসবে যে আমাকে সব সময় ভালোবাসবে আর কখনো ঠকাবে না। কথাগুলো শুনে পাম অনেক স্যাড হয়ে যায়। পাম সেও তো জিঙ্ককে অনেক ভালোবাসে, কিন্তু সে নিজের মনের কথা বলতেই পারে না, শুধুমাত্র জিঙ্ক তার বেস্ট ফ্রেন্ড বলে। এরপরে 2018 সালের ঘটনা দেখানো হয়, যে সময় জিঙ্ক আর পাম ওদের আরেক বন্ধুর বিয়েতে এসেছে। সেখানেই স্টেজের ওপর টেড নামের একটা ছেলে গিটার বাজাচ্ছিল, আর এই টেড হচ্ছে একজন মিউজিক ডিরেক্টর। আর এই মিউজিক ডিরেক্টর টেডের আন্ডারেই এখন জিঙ্ক চাকরি করছে। সেই সময়ই টেড চলে আসে জিঙ্কের কাছে আর জিঙ্কের সঙ্গে একটা ডুয়েট গাইতে চায়। জিঙ্ক বলে যে ওর গলা আজকে খারাপ রয়েছে, ও গান গাইবে না, কিন্তু টেড সেই সময় জিঙ্ককে অনেক জোর করতে থাকে। টেড সেই সময় আলাপ করে নেয় পামের সঙ্গেও। পাম লক্ষ্য করে যে টেড আর জিঙ্ক একে অপরের সঙ্গে কিন্তু অনেক ক্লোজ। এটা দেখে আবারও পামের মারাত্মক রাগ হয়। ওখানে থাকা আইস প্লেন যেটা ছিল সেটা ওর সোজা টেডের মাথায় ভেঙে ফেলে, আর যেটা দেখে প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় জিঙ্ক। কিন্তু না, এবারেও পুরোটাই ছিল কল্পনা। মনে মনে পাম এটাই করতে চায় কিন্তু পারে না। আর তারপরেই টেড আর জিঙ্ক দুজন মিলে একসঙ্গে ডুয়েট গান করে, যেটা মনে মনে পাম কিছুতেই সহ্য করতে পারছিল না। আর এভাবেই গান গাইতে গাইতে হঠাৎ করে স্টেজ থেকে জিঙ্ক পড়ে যায়, যেটা দেখে খুবই অবাক হয়ে যায় পাম। টেড আর পাম একসঙ্গেই ছুটে আসে জিঙ্কের দিকে। এরপরে অ্যাম্বুলেন্স চলে আসে। টেড আর পাম মিলে স্ট্রেচারে জিঙ্ককে শুয়ে দেয় আর অ্যাম্বুলেন্সে তুলে দেয়। ওরা দুজনেই যখন অ্যাম্বুলেন্সে উঠতে যাবে, সেখানকার একজন লোক বলে যে জিঙ্কের সঙ্গে যে কোনো একজন যেতে পারবে, দুজন যেতে পারবে না, কারণ এখানে মেডিকেলের অনেক জিনিসপত্র রাখা থাকে, দুজনের জায়গা হবে না। কিন্তু সেই মুহূর্তে টেড আর পাম দুজন মিলেই একসঙ্গে উঠতে চায়। জিঙ্ক বলে, পাম তুই বরঞ্চ পার্টিতে গিয়ে এনজয় কর, আমার সঙ্গে টেড যাচ্ছে। কথাটা শুনেই টেড তখন অ্যাম্বুলেন্সে উঠে পড়ে। অ্যাম্বুলেন্সে উঠে জিঙ্কের একদম পাশেই বসে পড়ে টেড, আর ওর হাতটা শক্ত করে ধরে থাকে। আর যেটা দেখার পরে পামের বুকটা তো ফেটে যাচ্ছিল, কিন্তু ওর কাছে তো কিছু করার নেই। জিঙ্কের জীবনে পাম তো শুধুমাত্রই ফ্রেন্ড, আর অন্যদিকে টেড সে তো বয়ফ্রেন্ড। এরপরে অ্যাম্বুলেন্সটা ওখান থেকে চলে যায় আর পাম ওখানেই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। পামের এই দুঃখ ভরা কাহিনী শুনে সবার তো মন ভীষণই খারাপ হয়ে যায়। পাম বলে, আমরা যতই ভালো বন্ধু হই না কেন, আমরা একে অপরের ব্যাপারে সব থেকে বেশি সিক্রেট জানি না কেন, তবুও আমরা ওদের থেকে অনেক আলাদা। মেয়েরা তাদের জীবনে বয়ফ্রেন্ডকেই সবসময় 1 নম্বর জায়গাটা দেয়, সেখানে বাকিদের তার জীবনে কোনো দামই থাকে না। এর কিছুদিন পরেই পাম একটা মন্দিরে গিয়েছিল পুজো দিতে, আর সেখানেই একটা মেয়ের সঙ্গে ও ফ্লার্টিং করা শুরু করে। মেয়েটাকে তো প্রায় ও পটিয়েই ফেলে। ঠিক সেই সময়ই জিঙ্ক ওকে কল করে। জিঙ্ক ফোন করে বলে যে আমার কাল থেকেই বমি হচ্ছে, তার উপর আবার আমার পিরিয়ড হচ্ছে না, মনে হচ্ছে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এটা শুনে পাম তো ভীষণ অবাক হয়ে যায়। পাম জিজ্ঞাসা করে, তুই এখন কোথায় আছিস? জিঙ্ক বলে যে আমি এখন মালয়েশিয়াতে আছি। যেটা শুনে পাম আরও বেশি করে অবাক হয়ে যায় যে মালয়েশিয়াতে কি করতে গেছে জিঙ্ক।
এদিকে এই মুহূর্তে পাম এখন মায়ানমারে রয়েছে। জিঙ্ক আসলে টেডের ওপরে নজর রাখবে বলেই মালয়েশিয়াতে চলে গেছে, আর এখন ও আবার পামকে ওর কাছে ডাকছে। আসলে জিঙ্কের প্রচণ্ড নার্ভাস লাগছে, ও কি করবে বুঝতে পারছে না, তাই তো পামকে তাড়াতাড়ি করে ডাকছে। এরপর তাড়াতাড়ি করে পাম চলে আসে মালয়েশিয়াতে। ও যেহেতু একজন এয়ার হোস্ট, তাই একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে ওর সেরকম কোনো সমস্যা হয় না, আর বিনা টিকিটেই ও একটা দেশ থেকে আরেকটা দেশে পৌঁছে যেতে পারে। পাম সোজা চলে আসে সেই হোটেলে যেখানে জিঙ্ক এখন রয়েছে, আর দরজায় নক করতেই জিঙ্ক দরজা খোলে। পামকে দেখতে পেয়েই জিঙ্ক তো পামকে শক্ত করে জড়িয়ে ধরে। আসলে জিঙ্কের প্রচণ্ড নার্ভাস লাগছে। সেই স্টেজ থেকে পড়ে গিয়ে জিঙ্কের পায়ে আঘাত লেগেছিল, আর সেই জন্যই জিঙ্কের পায়ে এখনও ব্যান্ডেজ করা। জিঙ্ক বলে যে ও প্রেগনেন্সি কিট কিনে রেখেছে, কিন্তু টেস্ট করতে খুব ভয় পাচ্ছে। যদি রেজাল্ট পজিটিভ আসে ও এখন কি করবে? পাম বলে চিন্তা করিস না, আগে তো টেস্ট কর, দেখ কি রেজাল্ট আসে, তারপর বাকিটা ভাবা যাবে। প্রেগনেন্সি কিটটা নিয়ে জিঙ্ক যেই সময় ওয়াশরুমের দিকে যাচ্ছিল, সেই সময় পাম জিজ্ঞাসা করে, তুই টেটকে এই ব্যাপারে বলেছিস? জিঙ্ক বলে, আমি এখনো পর্যন্ত শুধু তোকেই বলেছি। এরপরে জিঙ্ক ওয়াশরুমে চলে যায়, আর পাম ছুটে ওয়াশরুমের সামনে চলে যায় এটা দেখার জন্য যে রেজাল্টটা আসলে কি আসে। বেশ কিছুক্ষণ পরে জিঙ্ক ভীষণ দুঃখ মুখ করে দরজাটা খোলে, আর বলে, আমার টয়লেট হচ্ছে না টেনশনে। এটা শুনে তো পাম খুব রেগে যায়, আর তারপরে আবার ওয়াশরুমের মধ্যে ধাক্কা দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। এরপর জিঙ্ক যেই সময় টয়লেট করার চেষ্টা করছিল, বাইরে থেকে পাম সেই সময় এরকম আওয়াজ করছিল। বাচ্চাদের টয়লেট করাতে গেলে যেরকম আওয়াজ করে ঠিক তেমন। ঠিক সেই সময় পাম শুনতে পায় যে জিঙ্কের টয়লেট হয়ে গেছে। এরপরে জিঙ্ক ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, আর ওর হাত থেকে পাম তাড়াতাড়ি করে প্রেগনেন্সি কিটটা কেড়ে নেয়, আর দেখতে থাকে যে আসলে রেজাল্ট কি এসেছে। ওখানে একটাই দাগ দেখা যাচ্ছিল, আর জিঙ্ক সেই সময় জানায় যে ও প্রেগনেন্ট নয়। এটা শুনে দুজনেই তো ভীষণ খুশি হয়ে যায়। পাম জিজ্ঞাসা করে, আচ্ছা তোর কি টেডের সঙ্গে ঝগড়া হয়েছে? জিঙ্ক বলে যে একটা রিসেন্ট গানে কাজ শুরু হয়েছে, সেই গানটা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় রিলিজ করা হবে, আর সেই জন্য বিভিন্ন দেশে গিয়ে এখন টেডকে কাজ করতে হচ্ছে। প্রথমে ও চায়নাতে গেল গানটা স্টুডিওতে সেট করতে, সেখানে ওই সিঙ্গারের সঙ্গে ওর বেশ ভাব জমেছে। তারপর ভিয়েতনামে গেল, সেইখানে ওই সিঙ্গারের সঙ্গে তো ওর ভীষণ গলা গলা ভাব। তারপর ফিলিপিন্সে সেই সিঙ্গারের সঙ্গে তো ওর দারুণ ভাব জমে যায়, ওর জন্য খাবারও আনতো। তারপরে মালয়েশিয়ার ওই সিঙ্গারের সঙ্গেও অনেক ভাব জমিয়েছে টেড। এই জিনিসগুলো আগে করতো না। পাম সে সময় ভীষণ টায়ার্ড হয়ে বলে, আসল কি বলতে চাইছিস সেটা বল। জিঙ্ক বলে যে মালয়েশিয়াতে গানটা তৈরি করার পরে ও ইন্দোনেশিয়া গেছে। পাম বলে, তুই তোর বাবার মতো এবার টেডকেও সব জায়গায় ফলো করা শুরু করেছিস। জিঙ্ক বলে, করতেই পারি, কারণ আমি ওকে মিস করছি। জিঙ্কের এই সমস্ত কথা পামের একদমই ভালো লাগছিল না। ইন্দোনেশিয়াতে ওই গানটা সেট করার সময় টেড সাথে করে জিঙ্ককে নিয়ে গিয়েছিল। টেড বলে, জিঙ্ক আমার ব্যাগে দেখো তো একটা বাক্স রয়েছে, ওটা আমাকে দাও তো। টেডের ব্যাগ থেকে জিঙ্ক সেই সময় একটা কালো রঙের বাক্স খুঁজে পায়, আর সেটা খুলতেই ও দেখতে পায় ওটার ভেতরে একটা লেডিস ঘড়ি রয়েছে। জিঙ্ক যখন খুব অবাক হয়ে টেডের দিকে তাকায়, টেড তখন ওর হাতে দেখায় যে ঠিক এই একই ঘড়ির জেন্টস ভার্সনটা টেড ব্যবহার করে। এটা দেখে জিঙ্ক তো দারুণ খুশি হয়ে যায় যে ওরা একই সঙ্গে কাপেল ওয়াচ পরে ঘোরাঘুরি করবে। সেদিন জিঙ্ক অনেক খুশি হয়েছিল। সেদিন না তো ছিল ওদের অ্যানিভার্সারি, আর না তো ছিল ওর জন্মদিন, তবুও টেড ওকে এইটা উপহার দিয়েছে। কিন্তু পরে আমি বুঝতে পেরেছিলাম যে ও কিছু একটা ঘটনা ঢাকার জন্য আমাকে এইভাবে পটাচ্ছিল। তারপরই এরকম স্টুডিওতে একদিন গান তৈরি করার সময় টেড সিঙ্গারদের একেবারে স্টুডিওর ভেতরে চলে যায় বোঝাতে গানটা কিভাবে গাইতে হবে না হবে। সেই সময়ই ওর ফোনটা চেক করে সেরকম কিছু ইম্পর্টেন্টও খুঁজে পায় না। তারপরে টেডের মানি ব্যাগটা চেক করতে গিয়ে ও একটা রিসিপ্ট খুঁজে পায়, আর সেটা হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়ার বিল। পাম বলে, তো কি হয়েছে, একটা সিঙ্গারের সঙ্গে একসাথে ডিনার করতেই পারে, এতে উল্টোপাল্টা ভাবার কি আছে। এরপরে জিঙ্ক পামকে নিয়ে চলে যায় সেই রেস্টুরেন্টটাতেই, যেই রেস্টুরেন্টের বিলটা খুঁজে পেয়েছিল। জিঙ্ক বিভিন্নভাবে বোঝাতে থাকে যে টেড নিশ্চয়ই কোনো সিঙ্গারের সঙ্গে লটর পটর করছে, আর পাম এটা কিছুতেই মানতে চায় না, কারণ এই সমস্ত কিছু থেকে আসলে বোঝা যায় না যে টেড অন্য কারোর সঙ্গে প্রেম করছে। ওই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে পাম আবারও জিঙ্ককে নিয়ে চলে আসে ওই সেই হোটেলের সামনে, ওকে হোটেল অবধি পৌঁছে দেওয়ার জন্য। হোটেলের ভেতরে ঢুকে গেলেই জিঙ্ক বলে, তোকে আমার সঙ্গে আর যেতে হবে না, বাকিটা আমি পারবো। পাম বলে, তুই এখানে কতদিন থাকবি বলে ঠিক করেছিস? জিঙ্ক বলে, বেশি দিন না, এবার ফিরবো। কথাটা বলার পরে জিঙ্ক পামকে জড়িয়ে ধরে আর বলে, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না এই পৃথিবীতে তোর মতো আমি আরেকটা বেস্ট ফ্রেন্ড কোনোদিনও খুঁজে পাবো কিনা। পাম বলে, যাক
তুই যেই কথাটা বললি সেটা শুনে আমি খুশি হলাম। এরপরে পামের মতো বেরিয়ে যায় আর জিঙ্ক চলে যায়। হোটেলের বাইরে বেরিয়ে এসে পাম সেই সময় একটা ট্যাক্সির খোঁজ করতে থাকে। সেই সময় দূরে তাকিয়ে একটা জিনিস দেখে খুব অবাক হয়ে যায় পাম। ও দেখতে পায় লাগেজ ক্যারি করে যে সমস্ত গাড়িতে, সেই গাড়ি করে জিঙ্ক এখানে এসেছে, যাকে দেখে হা হা করে হাসতে থাকে পাম। জিঙ্ক বলে, আমি জানতাম তোকে ট্যাক্সির জন্য এখানে ওয়েট করতে হবে, তাই তো তোর সাথে গল্প করতে এলাম। পাম তো তখনও হাসতে থাকে জিঙ্কের এই হাল দেখে। বলতে না বলতেই ওখানে ট্যাক্সি চলে আসে আর জিঙ্ক বলে, আমি বেকার এতটা কষ্ট করতে গেলাম। তাই পাম আর দেরি না করে ট্যাক্সিতে উঠে যায় আর জিঙ্ক ততক্ষণ দাঁড়িয়ে থাকে যতক্ষণ না পাম ওখান থেকে চলে যায়। জিঙ্কের এইসব বাচ্চামি দেখে পাম তো তখনও হাসতে থাকে। এরপরে কম্বোডিয়া শহর দেখানো হয়, যেখানে টেড অন্য একজন সিঙ্গারের সঙ্গে গান তুলছিল। ওদের দুজনকে এত কাছাকাছি দেখে জিঙ্কের মোটেই ভালো লাগছিল না। টেড সেই সময় টেডের ব্যাগের থেকে একটা ছোট্ট রেকর্ডার বার করতে বলে, আর সেটা বার করতে গিয়েই ভুল করে হাত থেকে পড়ে ভেঙে যায়। জিঙ্ক ভাবছিল যে টেড হয়তো ওর সঙ্গে একটু বাজে রিয়াক্ট করে ফেলবে, কিন্তু টেড একটু রেগে যায় না জিঙ্কের ওপরে, যেটা দেখে আর একটু বেশি খটকা লাগে জিঙ্কের, যে এত ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট ও ভেঙে ফেললো আর টেড ওর ওপর একটু রাগ করলো না। তারপরে জিঙ্কের হাতটা ও শক্ত করে ধরে, যে ব্যাপারটা জিঙ্কের একটু অদ্ভুত লাগে আর ভালোও লাগে, যে টেড ওর ওপর একটু রাগ করলো না। সেদিন তো জিঙ্ক অনেক খুশি ছিল যে টেড ওকে অনেকটা ভালোবাসে, এটাও বুঝতে পেরেছে। সেদিন টেড আর জিঙ্ক একই হোটেলের রুমে ছিল। জিঙ্ক স্নান থেকে বেরিয়ে দেখে যে টেড অনেকটা টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। সেটা দেখে জিঙ্ক সেই সময় টেডের গায়ের ওপর চাদরটা তুলে দেয়, আর তারপরে সুটকেসে টেডের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে রাখতে থাকে। হঠাৎ করে একটা প্যান্ট ঝাড়া মারতেই নিচে একটা ছোট্ট বাক্স পড়তে দেখা যায়। জিঙ্ক সেই সময় ওটা তুলে দেখে যে ওটা আসলে একটা কন্ডোমের প্যাকেট, আর সেটার মধ্যে 2টো কন্ডোম ছিল, কিন্তু প্যাকেটের বাইরে লেখা রয়েছে এই প্যাকেটের ভেতরে 3টে কন্ডোম থাকবে, যেটা দেখে জিঙ্ক তো দারুণ অবাক হয়ে যায়, কারণ তার মানে নিশ্চয়ই একটা কন্ডোম টেড ইউজ করেছে, আর সেটা মোটেও জিঙ্ক জানে না। অন্যদিকে পামকে দেখা যায় ও একটা বুক স্টোরে এসেছে, আর সেখানে সেই এয়ার হোস্টেস মেয়েটার সঙ্গেও দেখা হয়ে গেছে। তবে আজ মেয়েটা সেরকম পামকে পাত্তা দেয় না, কারণ সেদিন পাম ওকে কিছু না বলেই চলে এসেছিল বলে। এরপর পাম যখন রেডি হচ্ছিল ফিরবে বলে, সেই সময় ও দেখতে পায় যে জিঙ্ক এয়ারপোর্টে প্লেন ধরার জন্য উঠছে। সেই সময় পাম জিঙ্ককে ফোন করে আর বলে, তুই কোথায় আছিস? জিঙ্ক বলে, এই তো বাড়িতে আছি। পাম বলে, ঠিক আছে, ব্যালকনি থেকে নিচের দিকে তাকা, আমি তোর বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। জিঙ্ক যখনই একটু দূরে তাকায় ও দেখতে পায় পামকে। ব্যাস, জিঙ্ক পামের কাছে ধরা পড়ে যায়। পামকে পেয়ে জিঙ্ক সমস্তটা বলে যে আমি ওর কাছে 2টো কন্ডোমের প্যাকেট পেয়েছি, কিন্তু ওটাতে 3টে থাকার কথা। আমি যদি ওকে এই ব্যাপারে জিজ্ঞাসা করি ও বিভিন্ন রকমের এক্সকিউজ দেবে, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই আমি ঠিক করেছি এবার ওকে একেবারে হাতে নাতে ধরবো। এটা শুনে পাম খুব অবাক হয়ে যায়, বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আবারও সেই জাসুসিগিরি শুরু করছিস? পামকে ওখানেই দাঁড় করে রেখে জিঙ্ক তাড়াতাড়ি করে চলে যায়। কিন্তু জিঙ্কের জন্য তো বেশ চিন্তা হচ্ছিল পামের। প্লেনে উঠে জিঙ্ক যখন নিজের লাগেজগুলো ওপরে তুলছিল, ঠিক সেই সময় ওখানে পাম চলে আসে, আর পামকে এখানে দেখে জিঙ্ক দারুণ অবাক হয়ে যায়। আসলে পাম কোনো মতেই জিঙ্ককে একা কোথাও ছাড়তেই চাইছে না, যদি জিঙ্কের কিছু হয়ে যায়। জিঙ্ক বলে, তুই জানিস আমি যখনই প্লেনে উঠি আমার প্রত্যেকবার তোর কথাই মনে পড়ে। পাম বলে যে তুই সবসময় এরকম উল্টো পাল্টা ডিসিশন নিস, সেই জন্য আমার অনেক প্রবলেম ফেস করতে হয়। জিঙ্ক বলে, আমি কি তোকে আমার সঙ্গে আসতে বলেছি নাকি? তুই তো নিজে থেকেই এসেছিস। এটা শুনে পাম তখন আর কোনো কথা বলে না। এরপরে ওরা দুজনে একসঙ্গে হংকংয়ে চলে আসে। সেখানেই পাম আর জিঙ্ক একটা রেস্টুরেন্টে ছিল, আর জিঙ্ক ওখান থেকে নিচে লক্ষ্য করছিল সেই সিঙ্গারকে। আসলে এখানেই ওই স্টুডিওটা রয়েছে, আর স্টুডিওর ওখানেই টেডকে খুঁজে পাওয়া যাবে। তাই তো জিঙ্ক এইভাবে নোটিস করছে যে টেড এই সিঙ্গারের সঙ্গে কোথাও যায় কিনা। ঠিক সেই সময় টেড ভিডিও কল করে জিঙ্ককে, যে কলটা দেখে খুব অবাক হয়ে যায় জিঙ্ক। ভিডিও কল করেছে, তাও আবার চেনা রেস্টুরেন্ট, এখন কি করে কলটা ধরবে? তবুও জিঙ্ক কোনো রকমে ভয়ে ভয়ে কলটা ধরে, আর পাশ থেকে পাম সবসময় ওকে এটা ওটা করে হেল্প করতে থাকে, যেমন ওয়েটারের গলা করে এই খাবার দেওয়া, ওই খাবার সার্ভ করা, বিভিন্ন রকমের, যাতে টেড কিছুতেই বুঝতে না পারে ওর স্টুডিওর কাছাকাছি জিঙ্ক রয়েছে। ভিডিও কলে টেড বলে যে এখান থেকে বেরিয়ে ও সোজা চলে যাবে ঘুমাতে, কারণ ও ভীষণ টায়ার্ড। এই সময় ওখানে সেই সিঙ্গার চলে আসে যার সঙ্গে এতক্ষণ গানটা তুলছিল টেড। এই সিঙ্গার অনেক প্রিয় জিঙ্কের, তাই তার সঙ্গেও কিছু কথা বলে জিঙ্ক। এরপর ওরা ভিডিও কলটা কেটে দেয়।
জিঙ্ক কলটা কাটার সাথে সাথে নিচে তাকিয়ে দেখে যে ওই দুজন সিঙ্গার আর সাথে সাথে টেড। সেই সময় টেডকে বাই জানিয়ে ওই দুজন ওখান থেকে চলে আসে। এটা দেখে জিঙ্ক অনেকটা স্বস্তি পায় যে না, এই দুটো মেয়ের সঙ্গে টেড কোথাও গেল না। পাম সেই সময় তাকিয়ে দেখে যে ওই দুটো মহিলা আসলে এই রেস্টুরেন্টেই ডিনার করতে আসছে, যেটা দেখে খুবই অবাক হয়ে যায় পাম। আমি সেই সময় জিঙ্ককে বারবার করে ডাকতে থাকে, কিন্তু জিঙ্ক টেডের ওপর তো নজর একদমই সরায় না। সেই সময় রাস্তায় একটা গাড়ি আসে আর সেই গাড়িতেই টেড উঠে পড়ে। আর যেটা দেখে সব থেকে বেশি অবাক হয়ে যায় জিঙ্ক, যে ওই গাড়ির ভেতরে একটা মেয়ে বসেছিল। গাড়িটা ওখান থেকে চলে গেলেই জিঙ্ক তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়ে আর পাম জিঙ্কের পেছন পেছন আসে। ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়েই ওরা দুজনে একটা ট্যাক্সি নিয়ে নেয় আর সেই ট্যাক্সিতে উঠে সামনের গাড়িটাকে ফলো করতে বলে। এরপরে জিঙ্ক সেই হোটেলে চলে আসে, যে হোটেলে আসলে টেডের থাকার কথা। আর ওই রিসেপশন থেকে জানতে পারে যে টেড এখনও হোটেলে ফেরেনি। আর এর মানেই হচ্ছে যে ওই মহিলাটার সঙ্গে টেড অন্য কোথাও গেছে। সেই সময় একটা কাঁচি নিয়ে ও পামের দিকে এগিয়ে দেয়, যেটা দেখে পাম খুব ভয় পেয়ে যায়। জিঙ্ক বলে, আমার পায়ের ব্যান্ডেজটা তাড়াতাড়ি করে কাট, আমার আর ভালো লাগছে না এটা নিয়ে। এরপর পাম জিঙ্কের পায়ের ওই ব্যান্ডেজটা কেটে দিতে থাকে আর জিঙ্ক অপেক্ষা করতে থাকে কখন টেড আসবে। আর ও দেখতে চায় যে টেড সাথে করে ওই মেয়েটাকে এখানে নিয়ে আসে কিনা। অনেকক্ষণ হয়ে গেলেও টেডের কোনো দেখা না পেয়ে জিঙ্ক সেই সময় টেডকে ফোন কল করে, কিন্তু অনেকবার ফোন কল করার পরেও টেড কিছুতেই ফোনটা তোলে না। অনেকক্ষণ কেটে গেলে জিঙ্ক পামকে নিয়ে ওই হোটেলের বাইরে চলে আসে। জিঙ্ক বলে যে ও তো ভিডিও কলে আমাকে বললো যে ও হোটেলেই ফিরে আসবে, এসে ঘুমাবে, ও টায়ার্ড। আমার কি তাহলে পুলিশ স্টেশনে একটা মিসিং ডায়েরি করা উচিত? পাম বলে, মাত্র 2-3 ঘন্টা হয়েছে ওর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, পুলিশ রিপোর্ট নেবে না এত তাড়াতাড়ি। সেই সময় একটা ট্যাক্সি হোটেলের দিকে আসছিল আর ওটা দেখেই জিঙ্ক আর পাম তাড়াতাড়ি করে ওখানে লুকিয়ে পড়ে, এটা দেখার জন্য যে টেড ওই গাড়ি থেকে নামে কিনা। জিঙ্কের তো এতটাই নার্ভাস লাগছিল যে ও নিজের চোখে দেখার সাহসই পাচ্ছিল না, কিন্তু পাম চোখটা দিয়ে ওই ট্যাক্সিটার দিকেই দেখতে থাকে। তখনই দেখা যায় ওই ট্যাক্সি থেকে একটা মেয়ে তো নামে বটে, তবে তার সাথে নামে একজন বৃদ্ধ লোক। জিঙ্ক বলতে থাকে, আমার মনে হয় টেডের নিশ্চয়ই কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, না হলে ও ফিরছে না কেন। ও আবারও টেডকে কল করতে থাকে, কিন্তু প্রত্যেকবারই টেড ধরেই না ফোনটা। পাম সেই সময় নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলে, আমার ফোন দিয়ে একবার কল করে দেখ। জিঙ্ক সেই সময় পামের ফোন থেকে টেডকে কল করে আর একটু রিংয়ের পরেই টেড কিন্তু ফোন কলটা ধরে, যেটা দেখার পরে জিঙ্ক খুব অবাক হয়ে যায়। ও এতবার করে টেডকে ফোন করছে কিন্তু টেড সেই ফোনটা ধরছে না, কিন্তু অন্য নাম্বারের ফোন দেখেই সেটা কিন্তু টেড সাথে সাথে ধরলো। আর এর মানেটাই হচ্ছে জিঙ্কের ফোন কল টেড ধরতে চায় না। জিঙ্ক আজকে অনেক কষ্ট পেয়েছে, এটা খুব ভালো মতোই পাম বুঝতে পারে। ওরা দুজনে বাসের রুফটপে একসঙ্গে আসছিল। জিঙ্কের তো মনটা তখন ভীষণ খারাপ, ও অনেক কান্না করছিল। পাম সেই সময় বোঝাতে থাকে যে হতে পারে অনেকবার ফোন কল আসার পরে ও ফোনটা হাতে নিয়েছিল আর সেই সময় আমার নাম্বার থেকে ফোন যায় তাই ধরেছিল। আর ওই ট্যাক্সিতে যে মেয়েটা ছিল সেটা হয়তো ওর কোনো বন্ধু, কিন্তু এই সমস্ত কিছুই আজকে জিঙ্কের কাছে যুক্তিহীন মনে হচ্ছে। পাম সেও জিঙ্ককে কিছুতেই বোঝাতে পারছিল না। হঠাৎ করে রাস্তার ওপরে ওখানে একটা বড় পোস্টার দেখা যায় আর সেটার হ্যান্ডেলের সাথেই জিঙ্ক নিজেকে ঝুলিয়ে দেয়, যেটা দেখে খুবই অবাক হয়ে যায় পাম। জিঙ্ক ঝুলতে ঝুলতে কান্না করতে করতে বলে যে আমি এখানে কেন এসেছি, আমাকেও ঠকিয়েছে, আমি এটা কখনো ভাবতেই পারিনি। সেই মুহূর্তে পাম তো কিছুতেই বুঝতে পারছিল না যে এখন ওর কী করা উচিত। ও তাড়াতাড়ি করে নিচে নেমে এসে বাসের যে ড্রাইভার ছিল তাকে বলে যে বাসটা থামিয়ে পেছন দিকে ব্যাক করতে, কারণ পেছনে ওর একটা বন্ধু লাফ কেটে ওপরে ঝুলে রয়েছে। এইসব সমস্ত কিছু শুনে বাস ড্রাইভার তো অবাক হয়ে যায়। এই বাস ড্রাইভার পেছনে তাকে জিঙ্ককে যখন এরকম ঝুলন্ত অবস্থা দেখতে পায় সে নিজেই অনেক অবাক হয়ে যায়। বাস থেকে তারপর পাম নেমে যায় আর পেছনে যতগুলো গাড়ি ছিল তাদেরকে পেছনে সরতে বলে, কারণ বাসটাকে পেছনে নিয়ে তবেই ওখান থেকে জিঙ্ককে নামাতে হবে। তারপর আবারও পাম বাসে উঠে যায় আর বাসটাও একটু একটু করে পেছনে সরে আসে। পাম এসে জিঙ্ককে বলে যে তুই চিন্তা করিস না, আমি তোকে এক্ষুনি নামিয়ে নেব। কিন্তু জিঙ্ক তো তখন বলতে থাকে যে আমি এখান থেকে কিছুতেই নামবো না, আজকে আমি এইভাবেই মরে যাব। পাম বারবার করে নামতে বললেও জিঙ্ক কিছুতেই নামতে চায় না। পাম বলে যে তুই এত চিন্তা করছিস কেন, আমি তো তোর সঙ্গে আছি। কথাটা শুনে জিঙ্ক সেই সময় পামের দিকে তাকায়। এই কথাটাই শুনে ও আবারও ওখান থেকে লাফ দেয় আর সেই সময় পাম ওকে ধরে ফেলে। পামকে জড়িয়ে ধরে জিঙ্ক সেই সময় অনেক কান্না করছিল। এরপর দুজন পুলিশ অফিসার পামকে তো দারুণ উত্তম মধ্যম দেয়, কারণ ওর বন্ধু ওরকম করে রাস্তার মাঝখানে ঝুলে পড়েছিল, এটা তো একটা ক্রাইম। পুলিশগুলো সেই সময় কড়া ভাষায় বলে দেয় এরকমটা যেন আর কখনো না হয়। পাম সেই সময় পুলিশ অফিসারদেরকে অনেকবার করে সরি বলে আর তারপর চলে আসে জিঙ্কের কাছে।
পাম বলে, এরকমটা তুই আর কখনো করবি না, মনে থাকে যেন। তুই যদি ওখান থেকে পড়ে যেতিস তাহলে তো তুই মরে যেতেও পারতিস। কিন্তু জিঙ্ক এই কোনো কথারই উত্তর দেয় না, চুপ করে বসে থাকে। পাম বলে, চল বাড়ি চল, অনেক রাত হয়ে গেছে। জিঙ্ক বলে, আমি বাড়ি যেতে চাই না। আচ্ছা, কালকে কি তুই ফ্রি আছিস? পাম বলে, আমার কাজ রয়েছে, কালকে সকালবেলাতেই আমাকে বেরিয়ে যেতে হবে। জিঙ্ক বলে, আমি একদম একা থাকতে চাইছি না, আমার ভালো লাগছে না একা থাকতে। এরপর থাইল্যান্ডে ক্রাবি দেখানো হয়, আর এখানে আসার জন্যই প্লেনে বসেছিল সেই সময় জিঙ্ক। আর জিঙ্কের সামনেই বসেছিল আজকে পাম। আসলে আজকে এই ক্রাবিতে আসার যে প্লেন ছিল সেখানে ডিউটি পড়েছে পামের। আর এইভাবে ওরা দুজনে সবসময় একসঙ্গে থাকছে। আর এর ফলে জিঙ্কেও আর একা থাকতে হচ্ছে না। ক্রাবি চলে আসলে সময় এসে গেছে জিঙ্ককে এবার প্লেন থেকে নেমে যেতে হবে। পাম সেই সময় ওর বাকি কিছু এয়ার হোস্টেস বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় জিঙ্কের। জিঙ্ক যে সময় প্লেন থেকে নেমে যাচ্ছিল, পাম ওকে ডাকে আর বলে, তুই কিন্তু খাওয়া দাওয়া করতে একদম ভুলিস না। এরপরে জিঙ্ক চলে যায়। সেদিন কোনো রকমের ডিউটিটা কমপ্লিট করে খুব তাড়াহুড়ো করতে থাকে পাম, কারণ ওকে আবারও দেখা করতে হবে জিঙ্কের সঙ্গে। তাই জন্য ও বাইকটা নিয়ে তাড়াতাড়ি করে চলে আসে এয়ারপোর্টে। আর ওখান থেকেই আবার চলে আসে ক্রাবিতে, আর সেখানেই সেই তাড়াতাড়ি করে ও চলে আসে জিঙ্কের বাগান বাড়িতে। পাম যেই সময় রুমের ভেতর ঢোকে, জিঙ্ক সেই সময় টিভি দেখছিল আর সাথে প্রচুর খাবার খাচ্ছিল। জিঙ্ককে এইভাবে দেখতে পামের মোটেই ভালো লাগছিল না। জিঙ্ক বলে যে, তুই যা তো, আমার জন্য অনেক অনেক বিয়ার কিনে নিয়ে আয়, আমি আজকে নেশা করব। পাম এসে কোনো কথা না বলে আগে ওখানকার যে পর্দাগুলো ছিল সেগুলো তুলে দেয় যাতে ঘরের ভেতর আলো আসে। তারপর মেকআপের যে পাউচ ছিল সেখান থেকে ক্লিনজার বের করে জিঙ্কের মুখে যেসব কালি ফালি লেগেছিল কাজল ঘেটে গিয়ে সেগুলো মুছে দিতে থাকে। জিঙ্ক এতটাই কষ্টে রয়েছে যে খালি খাবার খেতেই থাকে তো খেতেই থাকে। পাম বলে, এখন যদি তুই একটু বাইরে যাস আর বাইরের খোলা বাতাসটা নিস তাহলে তোর ভালো লাগবে। কিন্তু জিঙ্ক তো কিছুতেই বাইরে যেতে চায় না, ওর এখন খালি খাবার খেতেই ইচ্ছে করছে। পাম সেই সময় জিঙ্ককে যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য মেকআপ করে দিতে থাকে আর বলে, এইবার তোকে দেখতে সুন্দর লাগছে, চল আমার সঙ্গে বাইরে। এরপর ওরা দুজনে চলে যায় একটা মন্দিরে পুজো দিতে। সেই সময় চাইনিজ ভাষাতে জিঙ্কের নাম নিয়ে কিছু একটা বলছিল পাম, আর সেটা বুঝতে পারে। তবে ভাষাটা চাইনিজ হওয়ার জন্য জিঙ্ক বুঝতে পারে না আসলেও কি বলছে। এরপর ওখান থেকে দুজন মিলে চলে যায় পাহাড়ে ট্রেকিং করতে, যাতে এইসব করার চক্করে জিঙ্ক টেডের কথা ভুলে যেতে পারে। এইভাবে ওরা দুজনে একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটায়। জিঙ্ক জিজ্ঞাসা করে, আচ্ছা, আমরা যদি একে অপরের সঙ্গে প্রেম করতাম তাহলে কীরকম হতো? পাম বলে, তাহলে আজকের দিনটার মতোই আমরা একটা সুন্দর দিন কাটাতাম। কথাটা শুনে জিঙ্ক বেশ খুশি হয়। ওরা দুজনে প্রেম করছে না ঠিকই, কিন্তু প্রেম করলে একটা কাপল যা যা করে ওরা সবটাই করছে। এরপরে পাম একটা বাইক নিয়ে জিঙ্ককে নিয়ে ঘুরতে বেরোয়। ওরা দুজন মিলে অনেকটা দূরে চলে আসে। সেই সময়ই টেড ফোন করে জিঙ্ককে, আর সেই জন্য তাড়াতাড়ি করে পামকে গাড়িটা থামাতে বলে। আর হঠাৎ করে দেখা যায় যে রাস্তার ওপর একটা বাদর পুরো তার ফ্যামিলি নিয়ে বসে রয়েছে, যেটা দেখে ওরা দুজনে হঠাৎ করে তো খুবই ভয় পেয়ে যায়। বাদরগুলোকে বাঁচাতে গিয়ে ওরা দুজনে ব্যালেন্সটা হারিয়ে ফেলে আর একদম রাস্তার ধারে চলে যায়। পেছনে তাকাতেই দেখতে পায় সেই বাদর বাহিনীটা ওদেরকেই অ্যাটাক করতে ওদের দিকে ছুটে আসছে, যেটা দেখে ওরা দুজনে তো বিশাল ভয় পায়। জিঙ্ক সে সময় গাড়ি থেকে নেমে ছুটতে শুরু করে, আবার কিছুটা দূরে গিয়ে আবারও ফিরে আসে, জানে এইভাবে ছুটলেও বাঁচতে পারবে না। এরপরে পাম আবারও বাইক চালানো শুরু করে, কিন্তু হঠাৎ করে ও শুনতে পায় যে জিঙ্ক পামের নাম ধরে অনেক দূর থেকে ডাকছে। পেছনে তাকিয়ে দেখে যে আসলে তো ওখানে জিঙ্ক নয়, ওখানে একটা বাদর বসে আছে। বাদরটা আবার পামের পিঠে কামড়েও দেয়। কিছুক্ষণ পরে ভয় পেয়ে বাদরটা নিজেই বাইক থেকে নেমে চলে যায়। পাম তারপর বাইকটা ঘুরিয়ে নিয়ে আবারও জিঙ্কের কাছে আসে। জিঙ্ক সে সময় বলে, তুই কি ভেবেছিলি আমি একটা বাদর? পাম বলে, কিন্তু মিল তো আছেই অবশ্যই। এটা শুনে তো জিঙ্ক ভীষণ রেগে যায় পামের ওপর, কিন্তু সেই মুহূর্তেই জিঙ্কের আবার প্রচণ্ড পটি পেয়ে যায়। বেচারা পাম কি করবে কি বলবে কিছু বুঝতেই পারে না। ওইখানেই বনে বাদারে পটি করতে বসে পড়ে জিঙ্ক, আর তার কিছুটা দূরেই পাম দাঁড়িয়ে থাকে আর পাহারা দিতে থাকে। সেই সময় সেই বাদরটা জিঙ্ককে এইভাবে পটি করতে দেখতে হা হা করে তাকিয়ে থাকে। জিঙ্কেরা দেখে খুব রেগে গিয়ে ওকে একটা পাথর ছুঁড়ে মারে। সেই সময় পাম একটা ফানি গান করা শুরু করে যে বনের মধ্যে ওর পটি পেয়ে গেছে। জিঙ্ক বলে যে আমাকে এক্ষুনি টয়লেট পেপার দে, কিন্তু পাম চারিদিকের পকেটে হাতড়াতে গিয়ে দেখে ওর কাছে তো টয়লেট পেপার নেই। এইবার জিঙ্ক কি দিয়ে ওর পেছন মুছবে? সেই জন্য পাম তখন ওর পা থেকে ওর মোজাটা খুলে ছুঁড়ে মারে জিঙ্কের দিকে। জিঙ্ক বলে, আমি এইসব দিয়ে আমার পেছন মুছবো না।
পাম তখন আর কি করবে, নিজের গায়ে পড়ে থাকা গেঞ্জিটাই খুলে জিঙ্কের দিকে ছুঁড়ে মারে, আর তারপর জিঙ্ক ওটা দিয়ে কাজ চালায়। বেচারার বেস্ট ফ্রেন্ডের জন্য কি না কি করতে হচ্ছে পামকে। এরপর আর কি করা যাবে, পাম সেই খালি গায়ে বাইক চালাতে থাকে, আর রাস্তার প্রত্যেকটা লোক পামের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, আর তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে, মানে বোঝো কাণ্ড। এরপর সমুদ্রের ধারে বসে জিঙ্ক টেডকে কল করে আর বলে যে আমি এখনও কাজে ফিরতে পারবো না, আমার পায়ে ব্যথা। তুমি তোমার মতো কাজ এগিয়ে যেতে থাকো, আমি ঠিকই আমার কাজে জয়েন করে যাব সময় হলে। এই কথাগুলো বলে জিঙ্ক তারপর টেডের ফোনটা রেখে দেয়। পাম জিজ্ঞাসা করে এরপর তুই কি করবি বলে ভেবেছিস, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তরই জিঙ্ক দেয় না। তারপর জিঙ্ক ওখান থেকে উঠে গিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যায়। ওর হাতে সেই সময় টেডের দেওয়া সেই ঘড়িটা ছিল, ও তখন ওই ঘড়িটাকে সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। আর এটার মানে হচ্ছে ওর মন থেকে টেডকে সম্পূর্ণভাবে বিদায় জানিয়ে দিয়েছে। আর এটা করার পরে জিঙ্ক নিজেও অনেক খুশি হয়, আর ওর অনেক ফ্রি লাগছিল। আমি সেই সময় জিঙ্কের মুখের চুলগুলোকে সরিয়ে দেয়, আর ওর দিকে তাকিয়েই হাসতে থাকে। জিঙ্ক বলে আজকে আমরা একসঙ্গে ড্রিঙ্ক করব। কথাটা বলেই জিঙ্ক ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে পাম চলে আসে একটা গ্রসারি স্টোরে কিছু খাবার দাবার কেনার জন্য। সেই সময় চুইংগামের প্যাকেট ভেবে ও ভুল করে একটা কন্ডোমের প্যাকেট নিয়ে নেয়, আর এটা বুঝতে পেরে ও আবার ওটা রেখে দেয়। কিন্তু দোকানদার বলে একবার যখন তুমি নিয়েছিলে তখন আর এটা ফেরত হবে না, এটা তোমাকে নিতে হবে। ব্যাস, পামে আর কি করবে, ওটা নিয়ে নেয়। এরপর অনেক টেনশন মানে নার্ভাস হয়ে হয়ে পাম চলে আসে বাড়িতে। আসলে ওই কিছুক্ষণ আগে কন্ডোমের প্যাকেটটা ভুল করে কিনে ফেলেছিল না, ওই জন্য ওর অনেক টেনশন হচ্ছিল। এরপর জিঙ্ক দরজা খোলে আর পাম বাড়ির ভেতর ঢুকে আসে। পাম এসে দেখে যে বাথটাব যেটা ছিল ওখানে ও সমস্ত ড্রিঙ্কগুলোকে ফেলছিল, আর তারপর সেই বাথটাবের ভেতরেই জিঙ্ক বসে পড়ে, আর তার সাথে সাথে পামকেও ডাকে। পাম প্রথমে আসতে চায় না, কিন্তু জিঙ্ক জোর করাতে ওকে আসতে হয়। এরপর সেই একই বাথটাবে পামও চলে আসে, আর জিঙ্ক আর পাম এখন ভীষণ কাছাকাছি একই বাথটাবে। এই সময় পামের ভীষণই নার্ভাস লাগছিল। জিঙ্ক তারপর পামের মাথাতে এই বিয়ার স্পা করে দিচ্ছিল। আসলে বিয়ার চুলের জন্য ভীষণ উপকারী তাই। কিন্তু সেই মুহূর্তে জিঙ্ক পামের অনেক কাছাকাছি চলে আসে। সেই সময় একে অপরকে কিস করতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই জিঙ্ক কান্না করে ফেলে, আর সেই কারণে পাম ওখান থেকে সরে যায়। পাম বলে তুই জোর করে সব করতে যাস না, আমি জানি তুই এখন কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিস। আমরা একে অপরের সব থেকে ভালো বন্ধু না, আমি তোকে সব থেকে ভালো চিনি। জিঙ্ক বলে টেড যদি অন্য কোনো মেয়ের সঙ্গে এসব করতে পারে তাহলে আমি কেন পারছি না। কথাটা শুনে পাম অনেক রেগে যায় আর বলে তার মানে তুই আমাকে ইউজ করার চেষ্টা করছিস শুধুমাত্র টেড অন্য কোনো মেয়ের সঙ্গে ওসব করেছে বলে। জিঙ্ক বলে যে তুইও তো আমার সঙ্গে ফ্ল্যাট করার চেষ্টা করছিস, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারিনি। পাম বলে আমি তো তোর ভালোর জন্য সমস্ত কিছু করেছি। জিঙ্ক বলে ও আচ্ছা তাই, তাহলে তোর প্যান্টের পকেটে কন্ডোমের প্যাকেট কি করছে। আসলে পামের পকেটে ওই কন্ডোমের প্যাকেটটা দেখতে পেয়ে গিয়েছিল অনেকক্ষণ আগেই জিঙ্ক। পাম সেই সময় বলে যে ও ভুল করে ওটা কিনে ফেলেছিল, রাস্তায় আসার সময় ফেলে দেবে ভেবেছিল কিন্তু ও ফেলতে ভুলে গিয়েছে। কিন্তু জিঙ্ক পামের এই কোনো কথাই সেইভাবে বিশ্বাস করে না, আর তার পরিবর্তে দুজনের মধ্যে শুরু হয়ে যায় তুমুল ঝামেলা। একটা সময় রেগে গিয়ে পাম বলে যে আমি যদি টেডের জায়গায় থাকতাম আমিও তোকে চিট করতাম। যেটা শুনে জিঙ্ক প্রচণ্ড অবাক হয়ে যায়, আর তারপর আবারও সেই বাথটাবের ভেতরে চলে আসে আর নিজের জামাটা খুলে দিয়ে বলে আমি জানি তুই আজকে এই সব প্ল্যানের জন্য এসেছিলিস, তো নে তোর যা ইচ্ছে তুই আমার সঙ্গে কর। পাম বলে তুই জানিস আমি তোকে ভালোবাসি, আর সেই জন্যই তুই আমাকে ইউজ করার চেষ্টা করছিস। কথাটা শুনে জিঙ্ক অনেকটা ইমোশনাল হয়ে যায়। পাম নিজের মুখে বলেছে যে আমি তোকে ভালোবাসি। পাম তখন আর কোনো কথা না বলে বাথটাব থেকে উঠে চলে যায়। জিঙ্ক সেই সময় পেছন থেকে বারবার করে পামকে ডাকতে থাকে, আর বারবার করে সরিও বলতে থাকে। পাম বলে আমি চাই না আমাকে কেউ কোনো একটা জড় বস্তুর মতো ইউজ করুক। আমি জানি তুই আমাকে ভালোবাসিস না, তাহলে কেন আমার সঙ্গে এইসব করতে চাইছিস। প্লিজ আমার সঙ্গে এগুলো করিস না, আমার পছন্দ নয় এগুলো। পাম তারপর জিঙ্কের কাছে আসে। জিঙ্ক বলে আমি টেডের সঙ্গে ব্রেকআপ করে ফেলবো। পাম কোনো কথা না বলে নিজের কাছে যে টাওয়েলটা ছিল সেটা দিয়ে জিঙ্ককে ঢেকে দেয়, আর বুঝিয়ে দেয় যে সে জিঙ্কের সঙ্গে অন্য কিছু নয়, ওকে সবসময় সম্মান করে থাকতে চায়। যেটা বুঝতে পেরে জিঙ্ক খুব খুশি হয়ে যায়। রাত হয়ে গেলে দুজনেই ঘুমিয়ে পড়ে। জিঙ্ক খাটের ওপর ঘুমায় আর পাম বিছানার নিচে। জিঙ্ক বলে টেড আমার সঙ্গে যা করেছে তার জন্য আমি ওর সাথে আর সম্পর্ক রাখবো না।
এরপর মায়ানমার দেখানো হয়। সেখানে আজকে একটা গান তুলছিল টেড, আর তার পাশেই বসেছিল জিঙ্ক। জিঙ্ক দেখে যে টেড ওই সিঙ্গারের দিকে তাকে কতটাই না খুশি। কিছুক্ষণ পরে টেড আবার উঠে গিয়ে সেই স্টুডিওর ভেতরে চলে যায় সিঙ্গারকে গানটা কিভাবে গাইতে হবে সেটা বোঝানোর জন্য। কিন্তু গান বোঝানোর পরিবর্তে ওরা যেন বেশি হাসাহাসি করতে থাকে, যে জিনিসটা একদমই পছন্দ হয় না জিঙ্কের। জিঙ্কের খুব কষ্ট হচ্ছিল যে মানুষটাকে বিগত কয়েক মাস ধরে ভালোবেসে এসেছে, সেই মানুষটা তাকে কিভাবে ঠকিয়েছে। জিঙ্ক সেই সময় চিৎকার করে বলে, তুমি আমাকে যে ঘড়িটা দিয়েছিলে ওটা আমি সমুদ্রে জলে ভাসিয়ে দিয়েছি। কথাটা শুনে টেড অনেকটা অবাক হয়ে যায়। জিঙ্ক বলে, হংকং শহরে আমি তোমাকে ফলো করেছিলাম, তুমি কোনো একটা মেয়ের সঙ্গে ট্যাক্সিতে উঠেছিলে, কে ছিল সেটা বলো এক্ষুনি, সেটা কি কোনো সিঙ্গার ছিল? জিঙ্কের থেকে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে টেড কিন্তু অনেকটা ঘাবড়ে যায়। সেই সময় ওখানে স্টুডিওতে যারা ছিল তারা সবাই আস্তে আস্তে বেরিয়ে যায়। টেড বলে, জিঙ্ক তুমি একটু শান্ত হও, সেদিন আমি পৌপে নামের একটা মেয়ের সঙ্গে ছিলাম, ও একজন অনেক ভালো সিঙ্গার, ওখান থেকে আমরা একসঙ্গে ডিনার করতে গিয়েছিলাম। জিঙ্ক বলে, কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তুমি হোটেলে গিয়ে ঘুমাবে, তুমি খুব টায়ার্ড, 1000বার তোমাকে আমি ফোন করেছিলাম, আমার কলটা একবারও ধরোনি। টেড বলে, ইউনিভার্সিটি লাইফে ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, আমাদের অনেক বছর পর আবার দেখা হয়েছিল, তুমিও তারপর পা ভেঙে যাওয়ায় অসুস্থ হয়ে গেলে, আর ওর সঙ্গে আমার মেলামেশা বেড়ে গিয়েছিল। প্রথম আমরা শুধুমাত্রই ঘোরাফেরা করতাম, কিন্তু তারপরে সমস্ত কিছু আমাদের হাতের বাইরে চলে যায়। কথাগুলো শুনে জিঙ্ক সেই সময় অনেক কান্না করতে থাকে। জিঙ্ক বলে, তুমি আমাকে কিছু বলনি কেন? সেদিন তুমি তার মানে গাড়িতে করে সেই পোপের সাথে গেলে আর একসাথে রাত কাটিয়েছিলে, এইভাবে দিনের পর দিন ঠকিয়ে যেতে একটু খারাপ লাগলো না তোমার আমার জন্য? টেড সেই সময় অনেকটা ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে করতেই জিঙ্কের দিকে তাকিয়ে থাকে। টেড বলে, আমি তোমাকে কখনো হারাতে চাইনি। জিঙ্ক বলে, তুমি আমাকে অলরেডি অনেক আগেই হারিয়ে ফেলেছো। জিঙ্ক যখনই ওখান থেকে চলে যাচ্ছিল, টেড জিঙ্ককে শক্ত করে জড়িয়ে ধরে। আসলে জিঙ্কের সঙ্গে সম্পর্ক থাকাকালীন টেড কখন যে জিঙ্ককে ঠকাতে শুরু করেছে সেটা টেড নিজেও বুঝতে পারেনি, আর সেই জন্য আজও টেড কষ্ট পাচ্ছে শুধুমাত্র জিঙ্ককে হারানোর জন্য। আর টেডের কষ্ট দেখে জিঙ্কেরও সে সময় অনেক কষ্ট হচ্ছিল। এরপর একটা মন্দিরের বাইরে পামকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঠিক সেই সময় জিঙ্ক আসে পামের সঙ্গে দেখা করতে। পাম জিঙ্ককে জানায় যে টেড একটা ভুল করেছে, আর টেড আর পরবর্তী সময় এই ভুলটা করবে না, তাই জিঙ্ক টেডকে ক্ষমা করে দিয়েছে, আর ওরা আবার সম্পর্কটাকে চালিয়ে যাচ্ছে। যেটা শোনার পরে খুব কষ্ট পায় পামকে তো জিঙ্ক বলেছিল যে আমি টেডের সঙ্গে ব্রেকআপ করে ফেলবো, তারপর হয়তো ওদের দুজনের মধ্যেই সম্পর্ক শুরু হতো, কিন্তু পামের এই সমস্ত আশা ভেঙে একেবারে চুরমার হয়ে যায়। জিঙ্ক বুঝতে পারে যে ও পামকে অনেকটা বেশি কষ্ট দিয়ে ফেললো আজকে, তাই পাম আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে কান্না করতে করতে চলে যায়। জিঙ্ক পামের পেছনে ছুটতে ছুটতে বলে যে আমি জানি তুই আমার জীবনে অনেক ইম্পর্টেন্ট একটা মানুষ, আমি চাই না তোর সঙ্গে আমার কোনো রিলেশনশিপ হোক, তাতে করে তোর সঙ্গেও যদি আমার ব্রেকআপ হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো, তুই আমার জীবনে সব থেকে ইম্পর্টেন্ট। পাম বলে, তুই কি করে জানলি আমরা রিলেশনে আসলে আমাদের মধ্যে ব্রেকআপ হবে? তুই কি ভবিষ্যৎ দেখতে জানিস নাকি? জিঙ্ক বলে, আমি আমাদের সম্পর্কটাকে রিস্কের ভেতরে ফেলতেই চাই না। পাম তখন আর কোনো কথা বলে না, কারণ ও আজকে প্রচণ্ড কষ্ট পেয়েছে। আর কোনো কথা না বলে ও ওখান থেকে চলে যায়, আর জিঙ্ক ওখানেই দাঁড়িয়ে থাকে। জিঙ্ক কোনোভাবেই চায় না যে পাম ওর জীবন থেকে হারিয়ে যাক, তাই পামের সঙ্গে ও বন্ধুত্বটাকেই চালিয়ে যেতে চায়, কারণ বন্ধুত্বের মধ্যে কখনো ব্রেকআপ হয় না। এরপর পাম ওখান থেকে ফিরে আসে। ও ফোনটা বার করে দেখে যে ওখানে 5টা মিসড কল, আর সবগুলোই জিঙ্কের তরফ থেকে। আজকে এতগুলো মিসড কল দেখেও পাম আর জিঙ্ককে কল করে না। জিঙ্ক তখন আবারও ফোন করে, বুকে পাথর চাপা দিয়ে এক প্রকারের পাম সে সময় কলটা কেটে দেয়। কলটা কাটতে ওর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এটা ছাড়া ওর কাছে আর কোনো উপায় নেই। জিঙ্ক আজকে ওকে অনেক কষ্ট দিয়েছে, যে কষ্টটাও হয়তো কোনোদিনও ভুলতে পারবে না। মনে হচ্ছে একটা ব্রেকআপেও বোধহয় এতটা কষ্ট হয় না যতটা জিঙ্কের থেকেও কষ্ট পেয়েছে। পামের থেকে সেই গল্প সেই 3 বন্ধু এখনও শুনছে, যারা পামের এই কষ্টের কথা শুনে ওরাও ভীষণ কষ্ট পেতে থাকে। বাডি 3 বলে, তার মানে তোর গল্প শুনে যা বুঝলাম, যত বছরই অপেক্ষা করা হোক না কেন আমাদের জীবনে কখনোই হ্যাপি এন্ডিং হবে না। পাম বলে, সেরকম কোনো ব্যাপার নয়, সবার জীবনে একরকম সব কিছু হয় না। বাডি 1 বলে যে তোর কষ্ট সত্যি মেনে নেওয়া যায় না, আমার নিজেরই ভেবে খুব খারাপ লাগছে। বাডি 2 বলে, আমার জীবনে আমি ওকে ছাড়া কিছু ভাবতেই পারি না, তুই নিজেকে কিভাবে সামলালি?
পাম একটু মৃদু হাসে আর বলে, আমাকে সমস্ত কিছু আবার নতুন করে শুরু করতে হয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে জিঙ্ক আর টেডের মধ্যে সম্পর্ক আবার আগের মতো হয়ে গিয়েছিল। জিঙ্ক আবারও টেডকে ক্ষমা করে নিজের জীবনে আপন করে নিয়েছিল। সেই শপিং মলের স্ক্রিনে একটা গান চলছিল, যে গানটা টেড নিজে তৈরি করেছে। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেও জিঙ্ক সবসময় পামকেই মিস করত। পামের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো, প্রত্যেকটা সময় পাম কিভাবে ওর পাশে থেকেছে, সেই সমস্ত কথাগুলো ওর বারবার করে মনে পড়ত। আর এই কথাগুলো মনে পড়লেই ওর মুখে একটা হাসি ফোটে। টেডকে যেন এক প্রকারের জোর করেই ধরে রেখেছে জিঙ্ক ওর জীবনে। পাম এখন ওর জীবনের সেই গল্পগুলোই সেই 3 বন্ধুকে শোনাচ্ছিল। সেই সময় জিঙ্ক আসে পামের সঙ্গে কথা বলতে। 3 বন্ধু মিলে সেই সময় পামকে চেপে ধরে আর বাডি 2 জিজ্ঞাসা করে, তুমি জিঙ্ক তাই না? জিঙ্ক বলে, হ্যাঁ। বাডি 2 বলে, আমার মনে হয় তুমি অনেক কষ্ট দিয়ে ফেলেছো আমাদের বন্ধুটাকে, এবার তোমার নিজের মতো করেই বাঁচা উচিত। তোমরা নিজেদের জীবন ছাড়া অন্য কারোর জীবনে কখনো ভাবো না, তোমরা আসলেই স্বার্থপর। তোমার সঙ্গে বন্ধুত্ব রাখাটাও কতটা কষ্টের সেটা তুমি কখনো বুঝবে না। জিঙ্ক বলে, ঠিক আছে, তাহলে আমি ওর সঙ্গে আর বন্ধুত্ব রাখবো না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে একদিন পাম সাইকেলিং করছিল আর রাস্তার ধারেই জিঙ্ক সাইকেল নিয়ে ওয়েট করছে, যাকে দেখে খুব অবাক হয়ে যায় পাম। জিঙ্ক এখানে পামের জন্যই অপেক্ষা করছিল। তবে পাম সেই সময় জিঙ্ককে দেখেও না দেখার ভান করে ওর সামনে থেকে চলে যায়, যেটা দেখে জিঙ্ক তো খুব অবাক হয়ে যায়। ও সেই সময় খুব তাড়াতাড়ি করে সাইকেল চালানো শুরু করে আর পামের কাছে চলে আসে। জিঙ্ককে দেখে পাম সাইকেলের স্পিড আরও বাড়ালে জিঙ্ক সেও সাইকেলের স্পিড বাড়িয়ে দেয়। পাম বলে, তুই কি চাস? জিঙ্ক বলে, আমি টেডের সঙ্গে ফাইনালি ব্রেকআপ করে ফেলেছি আর এটা একদম সত্যি। এটা শুনে পাম ভীষণ অবাক হয়ে যায় আর বলে, কেন, ও কি তোকে আবার চিট করেছে? জিঙ্ক বলে, না, ও আর সেটা করেনি, কিন্তু ওর সঙ্গে আমি থাকতে পারছিলাম না। ওর সঙ্গে থাকার প্রত্যেকটা মুহূর্তে আমার খালি তোর কথা মনে হচ্ছিল, তোর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছিল। আমি ওর সঙ্গে কিছুতেই হ্যাপিলি থাকতে পারছিলাম না। আমি তোর সঙ্গে আমার সারাটা জীবন কাটাতে চাই। কথাটা শুনে পাম খুব অবাক হয়ে যায় আর এতটাই অবাক হয় যে রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে পড়ে। জিঙ্ক বলে, তোকে আমার একটাই প্রশ্ন করার আছে। পাম বলে, কি প্রশ্ন? জিঙ্ক বলে যে তুই আর আমি ভালো বন্ধু নয় হতে পারি, তাহলে চল আমরা বিয়ে করে নিই। পাম তো একেবারে হাঁ হয়ে যায় কথাটা শুনে। জিঙ্ক বলে, তাড়াতাড়ি করে বল, তুই কি আমাকে বিয়ে করবি? কথাটা শুনে পাম তো দারুণ খুশি হয়ে যায়। জিঙ্ক সে সময় ছুটতে এসে পামকে কিস করে আর এইভাবেই 2 বেস্ট ফ্রেন্ড একদম এক হয়ে যায়। দুজন দুজনকে ভালোবেসে কতগুলো বছর কতই না কষ্ট পেয়েছে। অবশেষে আজকে ওরা দুজন এক হলো। পাম বলে যে আমাদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে আর সাথে সাথে ওর হাতে সেই আংটিটাও দেখায়, যেটা দেখে বাডি 3 তো কান্না করা শুরু করে। বাকি বন্ধুরাও খুব খুশি হয় যে সত্যি সবার জীবন এক হয় না, সবাই সারা জীবন ফ্রেন্ড জোন হয়ে থেকে যায় না, কেউ কেউ সেই ফ্রেন্ড জোনটাকে ভেঙে লাইফ পার্টনারও বানিয়ে ফেলতে পারে। পাম তার জীবনের ভালোবাসাটাকে পেয়েছে। ও চায় সবাই যেন নিজেদের ভালোবাসার মানুষগুলোকে কাছে পায়। ওরা 3 বন্ধু সেই সময় পামের সঙ্গে চিয়ার্স করে আর পামকে কংগ্র্যাচুলেট করে ওর জীবনের লাইফ পার্টনারকে পাওয়ার জন্য। পাম আর জিঙ্ক ওরা কিন্তু এখন কাপল আর খুব তাড়াতাড়ি ওরা বিয়েও করতে চলেছে। হঠাৎ করেই পামের চোখ তখন জিঙ্কের আঙুলের ওপর যায় আর জিজ্ঞাসা করে, তোর হাতের আংটি কোথায়? যেটা দেখে জিঙ্ক নিজেও অনেক অবাক হয়ে যায়। এই পার্টির মধ্যেই কোথায় গান করতে করতে ওর হাত থেকে আংটি খুলে পড়ে গেছে। সবাই মিলে তারপর জিঙ্কে সেই আংটি খোঁজা শুরু করে। এটা শোনার পর তো পার্টিতে যারা ছিল সবাই খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সেই আংটিটা কিন্তু পামই পেয়ে যায় আর চিৎকার করে বলে, আমি পেয়ে গেছি। জিঙ্ক যখন এই আংটিটা চায় পাম দিতে চায় না, সেটা দেখে জিঙ্ক খুব অবাক হয়ে যায় আর সবার সামনে পাম সেই সময় জিঙ্ককে ওই আংটিটা দিয়ে আবারও প্রপোজ করে, যেখানে বিয়ে করার জন্য জিঙ্ক তো এক পায়ে রাজি। সবার সামনে এইভাবে প্রপোজ করার জন্য জিঙ্কের খুব লজ্জা লাগছিল। সেই সময় বাডি 1 এসে ভালোবাসাকে দেখানো হয়, যাকে ও 1 বছর ধরে ভালোবাসে। বাডি 2 এরও ভালোবাসাকে দেখা যায়, যাকে ও 3 বছর ধরে ভালোবাসে আর যে খালি তার এক্স বয়ফ্রেন্ডের পেছনে পড়ে আছে এখনো। বাডি 3 এর ভালোবাসাকে দেখানো হয়, যে আবার ছেলে, মানে বোঝা যায় বাডি 3 হচ্ছে একজন গে, যার জন্য বাডি 3 5 বছর হয়ে গেছে অপেক্ষা করছে। আর এভাবেই পাম আর জিঙ্কের এক হওয়ার সাথে সাথেই আজকের গল্পটাও শেষ হয়ে যায়।